I would like to call সাহিত্যিক বিনোদ ঘোষাল। আপনি আপনার মনের কিছু কথা রবীন্দ্রনাথকে ঘিরে, জার্নি অফ রবীন্দ্রনাথ যদি কিছু বলেন। খুব ছোট দুটো গল্প বলি, কারণ গল্প বলাই আমার কাজ। সেটা হচ্ছে, আমি রবীন্দ্রনাথকে আরেক রকম ভাবে চিনেছি নজরুল ইসলামের মধ্যে দিয়ে, বা নজরুল ইসলামের চোখ দিয়ে। যেহেতু আমি গত 8-9 বছর ধরে নজরুল ইসলামের জীবন নিয়ে কাজ করছি, আমি এই যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, নানা রকম ভাবে রবীন্দ্রনাথকে দেখছেন, আমি নজরুলের জীবন লিখতে গিয়ে আমি আরেক রবীন্দ্রনাথকে চিনতে পারলাম। ছোট্ট দুটো গল্প, মানে কোনো আমার উপলব্ধি অমুক তমুক কিছুর দিকে যাচ্ছি না। সেটা হচ্ছে কিভাবে একজন মহৎ মানুষ, আমি কবি শব্দটা আলাদা সরিয়ে রাখছি, তিনি তার অনুজদের কিভাবে উৎসাহ দেন। ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ। সেটা হচ্ছে, আমরা জানি যে মানে একেবারে কিশোর বয়স থেকে নজরুলের কাছে রবীন্দ্রনাথ ছিলেন ঈশ্বর, একদম ভগবান তুল্য ছিলেন। এবং স্কুলে ফুটবল খেলছে নজরুল, বন্ধুরা মিলে মানে কিছুতেই নজরুলকে আটকাতে পারছে না, এমন দামাল। একটি বন্ধু রবীন্দ্রনাথের নিন্দা করা শুরু করলো, ভালো হবে না বলে দিচ্ছি কয়েকবার নজরুল বললো। তখন তো নজরুল নয়, তো দুঃখু মিয়া গিয়ে রেগে মেগে গোলপোস্টটা তুলে নিয়ে সোজা মাথার মধ্যে বাড়ি, এবং মাথা ব্যথা ফেটে গেল। থানা পুলিশ করতে হয়েছিল, যাই হোক আদালত পর্যন্ত ব্যাপারটা যায়নি তার আগে। তো এইরকম লেভেলের ছিল হচ্ছে নজরুলের রবীন্দ্র শ্রদ্ধা, এবং সেটা আজীবন ছিল। যখন নজরুল কবিতা লিখছেন, মানে আমরা জানি যে যখন যুদ্ধে গেছেন সেখান থেকে তার সিরিয়াস লেখালেখি শুরু, এবং এই যুদ্ধে না গেলে এই দামাল ছেলেটি এত একাগ্রচিত্তে সাহিত্য রচনা বা সঙ্গীত চর্চায় অত মনোনিবেশ করতেই পারতেন না, কারণ সম্পূর্ণ একটা এমন প্রতিকূল পরিবেশে এই 2.5-3 বছর ছিলেন, সেটা তাকে অনেক বেশি একাগ্রচিত্তে সাহিত্য রচনায় সাহায্য করেছে। ওখানে বসেই তিনি রবীন্দ্রনাথের প্রায় সেই পর্যন্ত যা রবীন্দ্রনাথ গান লিখেছেন তার স্বরলিপির সময় সবকিছু তুলে নিয়েছিলেন। সেই জন্য তাকে রবীন্দ্রনাথের হাফিজ বলা হতো। আমরা জানি যে হাফিজ কাকে বলে, যে যার কোরআন সম্পূর্ণ মুখস্থ থাকে। যাই হোক, যখন নজরুল তরুণ, সবে সত্যেন্দ্রনাথ দত্ত বা কয়েকজন বন্ধু বান্ধব যারা সবে তার লেখা পড়ছেন, অনেকেই নাক কোচকাচ্ছেন, এবং আমরা জানি তার প্রথম দিকের লেখাগুলোয় রবীন্দ্র প্রভাব প্রকট। রবীন্দ্রনাথ কিন্তু এই তরুণ কবিকেও খেয়াল করলেন। শুধু খেয়াল নয়, সেই খেয়ালেরই উদাহরণটা আমি আপনাদের দিচ্ছি, কিভাবে তিনি তার পারিষদদের বিরুদ্ধে গিয়ে এই তরুণ কবি, এই অর্বাচীন কবি, আপনারা জানেন অবশ্যই অর্বাচীনের আক্ষরিক অর্থ, সেই জন্য আমি উল্লেখ করছি, যে তাকে কিভাবে আগলে রেখেছিলেন। সভা হচ্ছে, সত্যেন্দ্রনাথ দত্ত মারা গেছেন, তার স্মরণ সভায় রবীন্দ্রনাথ প্রধান অতিথি। তখন নজরুল প্রবেশ করছেন, বিশেষ কেউ চেনেন না, গিয়ে গুরুদেবের প্রণাম করছেন পায়ে। নজরুল কি করলেন, রবীন্দ্রনাথ কি করলেন, পাশের আসনটি ফাঁকা ছিল, বললো তুমি বসো পাশে। সামনে আসনে যারা বসেছিল অনেক দিগ্গজ কবি সাহিত্যিক, তারা গুজগুজ ফুসফুস শুরু করলেন। এ কি করলেন গুরুদেব, একটা তরুণ কবিকে তার পাশে বসিয়ে নিলেন। এবং সেই আসর শেষ হয়ে যাওয়ার পরে, মানে যা হয় আর কি, বাঙালি কবি সাহিত্যিকদের তাদের অসুয়াবোধটাও তো প্রবল, এটা স্বাভাবিক। তো এমন তারা ব্যস্তভাগিস ভাবে সেই সভা শেষ করার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন, যাতে নজরুলের মুখোমুখি না হতে হয়। এবং এটা কিন্তু মানে লিখিত আকার, এটা আমার কোনো মন গড়া কাহিনী না, এটা আপনারা পবিত্র গঙ্গোপাধ্যায়ের লেখা যারা পড়েছেন পবিত্র তারা জানেন। এবং বিদ্রোহী কবিতা লেখবার পরে আমরা জানি যে একটা প্রবল ঝড় উঠেছিল বাংলা কাব্য জগতে, তার বিপক্ষে তার পক্ষে নানা রকম ভাবে। এবং তারপরে যখন নজরুল জেলখানায় যাচ্ছেন, আনন্দময়ীর আগমনে কবিতা লেখবার জন্য, তার যখন 1 বছরের সশ্রম কারাদণ্ড হচ্ছে, এবং রবীন্দ্রনাথ তিনি একটা সাংঘাতিক কাণ্ড করলেন। কি কাণ্ড করলেন, ঠাকুর পরিবারের বাইরে প্রথম একজন তরুণ কবিকে তার বসন্ত গীতিনাট্য উৎসর্গ করলেন। মনে রাখতে হবে, ঠাকুর পরিবারের বাইরে গিয়ে একজন তরুণ কবি, তাকে তিনি একটি বই উৎসর্গ করলেন। এবং সেই বই ধরে রবীন্দ্রনাথ তখন খুব যথেষ্ট চিন্তিত। নজরুল তখন অনশন করছেন, 39 দিন অনশনে ছিলেন। তো পবিত্রকে ডেকেছেন,
ডেকেছেন এবং সভাতে বসে আছে, সপারিষদ রবীন্দ্রনাথ বসে আছেন এবং তিনি পবিত্রকে বলছেন যে দেখো আমি তো নিজে সশরীরে জেলখানায় যেতে পারছি না, তো তুমি এই বইটি ওকে দিও নজরুলকে এবং বলো যে সে যেন সুস্থ থাকে, কারণ বাংলা সাহিত্যের তাকে প্রয়োজন। এবং আমি খুব সচেতন ভাবে এই তরুণ কবিকে আমার বই উৎসর্গ করছি। এবং তারপরে এখানেই থামছেন না, সেখানে বসেছিলেন যারা পারিষদ, যা হয় আর কি, পারিষদদের চেল্লামেল্লি তো অনেক বেশি, বাঁশের চেয়ে কঞ্চি দর কথাটা বলাই আছে। তো একজন রেগে গিয়ে আর পারলেন না, থেমে গেলেন, গুরুদেব এটা আপনি কি করলেন? এর তো যুগের হুজুগে কবি, এ আজ আছে কাল নেই, আপনি তাকে একটা বই উৎসর্গ করে দিলেন, এটা তো একটা মহা ইতিহাসের মধ্যে থেকে গেল তার নামটা। রবীন্দ্রনাথ কি উল্লেখ করলেন? রবীন্দ্রনাথ বললেন আমি জানি যে আমার যে এই বই উৎসর্গ করা সেটাকে তোমরা অনেকেই ভালো চোখে দেখোনি, তাদের আমি বলবো যে হয় তোমরা নজরুলের লেখাকে ভালো করে পড়োনি, অথবা তাকে তোমরা ব্যক্তিগতভাবে পছন্দ করো না। এই ছেলেটি ভবিষ্যতে অত্যন্ত শক্তিশালী একজন কবি হবে এবং তোমরা মিলিয়ে নিও। এটা একজন তরুণ কবিকে একজন ওই লেভেলের কবি কিভাবে আগলে দেখছেন, কিভাবে তাকে উৎসাহ দিচ্ছেন। এবং তারপরে কাট্টু যদি করি যে সেই পবিত্র গঙ্গোপাধ্যায় যখন জেলখানায় নিয়ে যাচ্ছে, নজরুলকে হাতে দিচ্ছে এবং সুপার দেখছে যে নজরুল বইটা হাতে নিয়ে ওই উৎসর্গপত্রটা দেখে মাথায় তুলে নাচছে, যা হয় আর কি নজরুলের যেরকম নজরুলীয় খ্যাপামো। তখন সুপার জিজ্ঞেস করছে যে নাচছে কেন? বলছে আমাদের গ্রেট টেগর পোয়েট একটা বই ওনাকে উৎসর্গ করেছেন। বলছে ইউ মিন গিফটেড? নো স্যার, নট গিফটেড, ডেডিকেটেড। বাট তারাও জানে যে টেগর ইজ এ সাচ বিগ পোয়েট। বলছে এই ছেলেটিকে টেগর বই ডেডিকেট করেছেন? বলছে হ্যাঁ, ডেডিকেট করেছে। এই যে একটা ব্যাপার, এই যে উৎসাহ, একজন তরুণ কবি, তাকে রবীন্দ্রনাথ বুঝতে পারছেন যে একে যদি আগলে রাখি, একে যদি একটু উৎসাহ দিই, হ্যাঁ, তাহলে এই ছেলেটি অনেক দূর যাবে। এইটাই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ, এই সম্পূর্ণ অচেনা রবীন্দ্রনাথ। এবং এরকম উদাহরণ বারংবার এসছে, বারংবার নজরুলের জীবনে যখনই কোনো রকমের সমস্যা হয়েছে, যখনই কোনো বিপাকে পড়েছেন, রবীন্দ্রনাথের কাছে হাত পেতেছেন রবীন্দ্রনাথ উদার। মাঝখানে একটুখানি যে ঝামেলাও হয়েছিল, দুজনের মন কষাকষি হয়েছিল, সেটা পরে কোনোদিন বলবো, কিন্তু সেটা সম্পূর্ণ একটা সাময়িক ভুল বোঝাবুঝি, সেটা কেটেও গেছিল। আমি লাস্ট আরেকটা উদাহরণ ছোট্ট বলছি। নজরুলের কথা তো বললাম, সজনীকান্ত দাস, মানে শনিবারের চিঠি সজনীকান্ত দাস, মানে যাকে সাহিত্যের শনি বলা যেতে পারে, যাকে মানে হেন কাউকে রাখেননি, তিনি একেবারে ছিঁড়ে ফালা করেছেন। এবং আমরা জানি যে শনিবারের চিঠিটি পত্রিকাটি প্রকাশিতই হয়েছিল সাহিত্যের ক্ষেত্রে নজরুলকে আক্রমণ করার জন্য এবং রাজনীতিতে দেশবন্ধু চিত্তরঞ্জনকে আক্রমণ করার জন্য। কেমন এবং কি সাংঘাতিক আক্রমণ তারা আপনারা পড়েছেন যারা জানেন আর কি, কিছু বাদ রাখেনি। এই সজনীকান্ত দাস এই মানে আক্রমণ করতে করতে তার একটা এমন হ্যাবিট হয়ে গেছিল, আমরা জানি আমাদের আশপাশে এরকম মানুষ আছেন, সে রবীন্দ্রনাথকেও ছাড়লেন না, সাংঘাতিক ভাবে মানে একটা বিচ্ছিরি আলোচনা করলেন, ছদ্মনামে করলেন, কিছুটা আড়াল রেখে শনিবারের চিঠিতে। এবং যথারীতি রবীন্দ্রনাথেরও তো কান ভাঙানোর অনেক রয়েছে, যে গুরুদেব দেখেছেন শনিবারের চিঠি সজনীকান্ত দাস এই ছদ্মনামে আপনাকে এইসব হাবিজাবি লিখেছে। রবীন্দ্রনাথ অত্যন্ত ক্ষুব্ধ হলেন, খুব ক্ষুব্ধ হলেন, কিন্তু ওনার মানে ওই লেভেলের মানুষের ক্ষোভের প্রকাশটাও আলাদা। ক্ষোভের প্রকাশটা কি? নীরব থাকা, একটি বাক্য উল্লেখ করলেন না, কিচ্ছু বললেন না, চুপ করে থাকলেন। এরপরে মজাটা যেটা হলো, যেটা দিয়ে আমি আজকে আমার কথা শেষ করব, যেখানে রবীন্দ্রনাথ সকলের থেকে আলাদা এবং ওই লেখাটায় মানে খুব খারাপ ভাবে আক্রমণ করেছিলেন সজনীকান্ত, এবং সেটা নিয়ে খুব সেই সময় সাহিত্যের বাজারে ঢিঢি পড়ে গেছিল, এখন যেমন ফেসবুকে ঢিঢি পড়ে, তো তখন তো পত্রপত্রিকাগুলোই সব। তো সজনীকান্ত দাসের তখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, তখন তো কেউই বড় লোক ছিল না, সকলেই, যে আক্রমণ করছে সেও গরিব, যাকে আক্রমণ করা হচ্ছে সেও গরিব, হ্যাঁ, পয়সা কারণ নেই লেখালেখি করে। তো তখন সজনীকান্ত দাসের অবস্থা খুব খারাপ এবং তার একটা চাকরি পাওয়ার দরকার, একটা চাকরির সন্ধান। তখনকার দিনে চাকরিগুলোর একজন খুব বড় মাপের লোকের একটা সুপারিশ থাকলে তৎপর চাকরিটা হয়ে যেত।
তো কিছুদিন আগেই কিন্তু রবীন্দ্রনাথকে সজনীকান্ত দাস এরকম আক্রমণ করেছে। আবার চাকরিটা তার কাছে সন্ধানে এসছে এবং তখন একজন ভদ্রলোক বললেন চাকরিটা তোমার হয়ে যাবে, কিন্তু খুব বড় একজন কারো যদি একটা সুপারিশ পত্র নিতে পারো তাহলে চাকরি তোমার পাকা। কার কাছ থেকে নিয়ে বলো? বলে রবীন্দ্রনাথের কাছ থেকে না। রবীন্দ্রনাথের কাছ থেকে? এই তো 3 দিন আগে সাংঘাতিক ভাবে তাকে যাচ্ছে তাই বলেছি। সজনীকান্ত অনেক ভাবলেন, ভেবে বললেন না, ও গুরুদেবের কাছে ছাড়া আর কোনো উপায় নেই। কি করলেন? সজনীকান্ত দাস গুরুদেবকে একটি চিঠি লিখলেন, ক্ষমা টমা চাইলেন। তারপরেও কিন্তু সজনীকান্ত দাসের ক্ষমা চাওয়ার মধ্যেও একটা অদ্ভুত অহমিকা ছিল। সে চিঠিটা পড়লে আপনারা জানতে পারবেন, আত্মস্মৃতিতে সেইটা ডিটেলে লেখা রয়েছে। তারপরে লিখলেন যে আমার এই চাকরিটির অত্যন্ত জরুরি, তো যদি আপনি একটা চিঠি লিখে দেন সুপারিশপত্র, তাহলে আমার চাকরিটা হয়ে যায়। আমরা হলে কিরকম বলতাম, মনে হয় দেখ কেমন লাগে, এইটাই আমাদের কোনো কথা হতো। হ্যাঁ, খুব তো 2 দিন আগে খুব তোর পেয়েছি, যেমন দেখ। কিন্তু ওই যে রবীন্দ্রনাথ, তিনি একটি ছোট্ট একটা সুপারিশপত্র লিখে দিলেন ইংরেজিতে, যে বাবু সজনীকান্ত দাস বাংলার তার মাস্টারি অতুলনীয় এবং এই চাকরিটি পেলে বাংলা সাহিত্যের উন্নতি হবে। এইখানটায় রবীন্দ্রনাথ এই জায়গাটাতে, এবং এটা মাথায় রাখতে হবে, আমি খুব সংক্ষেপে বলছি যে এই চিঠিটা মানে রবীন্দ্রনাথ ওই তার আগে যে চিঠিটা পাঠিয়েছিলেন সজনীকান্ত, সেখানে যখন রবীন্দ্রনাথকে লিখছেন সজনীকান্ত যে আমি কিছুদিন আগে আপনাকে এরকম একটা আক্রমণ করেছি, কিছু মনে করবেন না, কিন্তু যা করেছি বেশ করেছি, এরকম টাইপের চিঠি। হ্যাঁ, একবার লিখছেন ক্ষমা করে দেবেন, আবার লিখেছেন না আমি যা করেছি আমিও ঠিক করেছি। এরকম একটা দোলাচলের মধ্যে, এবং সেটাতে যেটা গন্ডগোল হয়েছিল, সেই চিঠিটা পড়ে রবীন্দ্রনাথ আবার খেপে গেছিলেন কিন্তু সেদিকে, এবং সেদিনকে ওই চিঠিটা পড়ে তিনি একটা সাহিত্য সভায় গেছিলেন, এবং সেখানে গিয়ে তার মানে মানুষ তো আলটিমেটলি সেখানে তার মাথা কখনো ঠান্ডা ছিল না। সেখানে গিয়ে এমন কিছু কথা বলেছিলেন যার মাধ্যমেই কিন্তু মানে রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে একটা সাময়িক একটা অশান্তি তৈরি হয়েছিল, এবং সেটার পেছনেও কিন্তু এই সজনীকান্তের এই চিঠিটি দায়ী। এটা আমি আমার উপন্যাসে অনেক ডিটেলে লিখেছি। তো যাই হোক, এই দুটো গল্পের মধ্যে যেটা বলতে চাইছি যে সজনীকান্ত দাসও কিন্তু তখন তরুণ, একজন কবিকে চূড়ান্তভাবে আক্রমণ করছেন এবং তারপরে তাকে ক্ষমা করে দিয়ে 1 সেকেন্ডের মধ্যে তাকে সুপারিশপত্র লিখে দিচ্ছেন। ওদিকে নজরুলকে কিভাবে বই উৎসর্গ করা থেকে নজরুল ধূমকেতু পত্রিকা করবে তার আশীর্বাণী লিখে দেওয়া থেকে, তারপরে অনশন করছে গিভ আপ হাঙ্গার স্ট্রাইক আওয়ার লিটারেচার পেন্সিল থেকে, মানে তারপরে লাঙ্গল লিখছেন, লাঙ্গল যখন পত্রিকা প্রকাশ করছেন তখন আবার রবীন্দ্রনাথ লেখা দিচ্ছেন, মানে আজীবন আগলে রেখেছেন। এবং শুধুমাত্র তো আমি সজনীকান্ত দাস নজরুলের কথা বললাম, এরকম যে কত শত মানে তরুণ কবি লেখককে তিনি আশ্রয় দিয়েছেন, এইখানটাতেই রবীন্দ্রনাথের অনন্যতা। হ্যাঁ, এই জায়গাটাই। এবং আজকে যখন জয়দা আমাকে জড়িয়ে ধরলেন, ওই তখন রবীন্দ্রনাথ জড়িয়ে ধরেছিলেন নজরুলকে, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। আজকে আমাকে জড়িয়ে ধরে জয়দা তখন বলছে যে তোমার লেখা ভাই, হ্যাঁ, কারণ তিনি পড়েছিলেন আমার লেখা, সত্যি আমার গা কাটা দিচ্ছে। আমি তো জানতাম না এই মুহূর্তটা তৈরি হবে। সেই ট্র্যাডিশন কিন্তু সমানে চলেছে, বলেছিলেন না এসো আজেদ আলী, সত্যি সত্যি তাই। এবং ওই ভরসাতেই জয়দার বাড়িতে যখন একবার গেছিলাম, তখন আমার ছোট গল্প নিয়ে যেভাবে তিনি বলছেন একটার পর একটা গল্প, আমি ভুলে গেছি সেই গল্পগুলো কি করে মনে রেখে দিয়েছেন, আশ্চর্য লাগে। এবং এইগুলোই তো আমাদের সাহস যোগায়। যুগে যুগে এই অগ্রজরা এইভাবে অনুজদের তুলে ধরেন। এই পরম্পরা চলতে থাকুক। ধন্যবাদ।